ভয় পাচ্ছ তুমি? ভয় পেও না। তুমি জানো তো যে ভয় পায় সে মরে যায়। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। প্রিন্সেস রোডে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে ওটাই তো? হ্যাঁ, ওই বিল্ডিং এ স্যার। প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। প্লিজ স্যার, আমায় বাঁচান। তাড়াতাড়ি এসে আমায় বাঁচান। দেখো, কিচ্ছু হবে না তোমার, তুমি ঘাবড়িও না, আমি এক্ষুনি চলে আসছি। যদি আপনি তাড়াতাড়ি না আসেন তাহলে ওই লোকটা আমায় মেরে ফেলবে। আমি বাঁচতে পারবো না কে? স্যার। কে মেরে ফেলবে তোমাকে? কে সেই লোক? হ্যাঁ, লোকটার নাম বলো। ওই লোকটা। হ্যালো, 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 মাই গড। সচিন, প্রিন্সেস রোডে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে ওখানে একটা মেয়ের জীবন বিপন্ন। My God. হ্যালো, মাই গড, এ তো মরে গেছে। হ্যাঁ অভিজিৎ, কি হয়েছে? স্যার, ওই মেয়েটি মারা গেছে স্যার। কি? ওই মেয়েটা মারা গেছে? কিভাবে? হ্যাঁ স্যার, আমার পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। ড্যাম ইট। আচ্ছা, তুমি কি ওখানে কাউকে দেখেছো? না স্যার, এখানে তো আমি কাউকে দেখতে পাইনি। আচ্ছা, তুমি এক্সাক্ট লোকেশনটা বলো। স্যার, এই প্রিন্সেস রোডের কর্নারে যেখান থেকে জঙ্গলটা শুরু হচ্ছে তা ঠিক। হ্যালো অভিজিৎ, হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো স্যার? অভিজিৎ স্যার ঠিক আছেন তো? বুঝতে পারছি না, হঠাৎ করে চিৎকার শুনলাম আমি। অভিজিতের ফোনের হঠাৎ কি হলো? বন্ধ কেন হলো? স্যার, অভিজিৎ স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? ভেদিক, তুমি কি বলছো? কি হতে পারে? কিচ্ছু হবে না অভিজিতের। জোরে চালাও সচিন, জোরে চালাও। স্যার, অভিজিৎ স্যারের গাড়ি তো এখানেই।
অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার। অভিজিৎ। সচিন, তুমি আর বিনীত ওই দিকটায় যাও, আমরা এই দিকটায় যাচ্ছি। আর হ্যাঁ, যদি কোনো গোলমাল দেখেছ গুলি চালিয়ে দেবে। হ্যাঁ। ফেডরিক, অভিজিৎ স্যার, স্যার, হ্যাঁ। স্যার এদিকে আসুন। মাই গড, স্যার, এ মারা গেছে। সাবধানে। হ্যাঁ, স্যার, একে তো ভীষণ টর্চার করা হয়েছে। কিভাবে বেঁধে রেখেছে বেচারিকে চেয়ারে। স্যার, হ্যাঁ, এর মুখটাও টেপ দিয়ে বন্ধ করা হয়েছিল। এই দেখুন, টেপটায় লিপস্টিকের দাগ আছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। কিন্তু এই মেয়েটা এখানে যখন, তাহলে অভিজিৎ কোথায়? স্যার, সব জায়গা দেখে নিয়েছি স্যার, অভিজিৎ স্যারকে কোথাও পেলাম না। কোথাও পাওয়া যায়নি? কোথায় গেল অভিজিৎ? কোথায় যেতে পারে? স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, একে গলা টিপে মারা হয়েছে। গলায় পরিষ্কার আঙুলের দাগ দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, এই ফোনটা পাওয়া গেছে, ভাঙা রয়েছে। স্যার, কেউ জেনে বুঝে এটা করেনি তো? এই ফোনটা আবার এই মেয়েটারই নয় তো? হতে পারে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, অভিজিৎ স্যারের ফোন, ফোনটা ভাঙা হয়েছে স্যার। হ্যাঁ, আর স্যার এই রডটাও পেলাম স্যার, এই দেখুন, এর উপরে রক্ত লেগে আছে আর চুলও। শচীন, এই চুলটা তো ছোট। এটার মানে হলো এই চুলটা মেয়েটির নয়, এই চুলটা তো অভিজিতের হতে পারে। অভিজিৎকে এই রডটা দিয়ে মাথার পেছনে মেরেছে, তারপরে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে কিভাবে অভিজিৎকে নিয়ে যেতে পারে? বিনীত, ফেডরিক, যাও ওখানে, যাও, গিয়ে দেখো কেউ কিছু দেখেছে কিনা, তাড়াতাড়ি। কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? তোমার জ্ঞান ফিরেছে অভিজিৎ? থ্যাংক গড। কে তুমি? হ্যাঁ, আর আমাকে এখানে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ? হ্যাঁ, রিল্যাক্স, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। জাস্ট রিল্যাক্স। আগে খুলে দাও আমাকে, খোলো আমাকে। তোমায় যদি খুলতামই তাহলে তোমায় বেঁধে কেন রাখতাম অভিজিৎ? আই মিন, তুমি জানো তুমি আমার হিরো। আমি তোমার সব থেকে বড় ফ্যান।
ও গড, আই কান্ট বিলিভ ইট। আই মিন, আমার হিরো, আমার স্বপ্নের রাজকুমার আজ আজ আমার সামনে আমার বাড়িতে আছে। তুমি জানো অভিজিৎ, স্বপ্ন যখন পূরণ হয় তখন তখন খুব ভালো লাগে। আমি আমি কত বছর ধরে এই দিনটার অপেক্ষায় রয়েছি, তুমি জানো। আমি বলছি 1 2 না 4। বাজে কথা বন্ধ করো, বাজে কথা বন্ধ করো। কে তুমি? কে তুমি? সরি, আমিও সব ভুলে যাই। আই মিন, আমি তোমার ফ্যান সেটা তো বলে দিলাম, কিন্তু আমার নাম তো বলিনি। আমার নাম রোশনি। আমার নাম পছন্দ হয়েছে তোমার? বলো না, পছন্দ হয়েছে তো আমার নাম? রোশনি, খুব সুন্দর নাম তোমার। হ্যাঁ, দেখো, আমার আমার হাতটা খুলে দাও। যদি তোমার হাত খুলে দিই তাহলে তুমি পালিয়ে যাবে না? হ্যাঁ, আমার থেকে দূরে চলে যাবে তুমি। আর তোমায় আমি হারাতে চাই না অভিজিৎ। তোমায় হারাতে আমার ভয় লাগে। কি করব? আমি তোমায় খুব ভালোবাসি। আমার হাত খুলে দাও, বুঝতে পেরেছো? হাত খুলে দাও আমার, হাত খুলে দাও আমার, খুলে দাও। এটা আর বলবে না। তোমাকে বারবার মানা করতে ভালো লাগে না। একটু আমার কথাটাও ভাবো না। আমি তোমায় খুব ভালোবাসি, আর এত বছর পরে তোমায় আমি নিজের কাছে পেয়েছি। দেখো রোশনি, আমি আমি তোমাকে চিনিও না। আমি তোমাকে প্রথমবার দেখছি। আর তুমি তুমি জানো তো আমি কে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে তুমি কে। যতটা আমি জানি ততটা তুমিও নিজের ব্যাপারে জানো না। যা কিছু জিজ্ঞেস করতে পারো আমায়। তোমার নাম হলো অভিজিৎ, যে সব সময় জয়ী হয়। তুমি একজন সৎ আর ভালো সিআইডি অফিসার। আমি তোমার সমস্ত ইতিহাস জানি, তোমার বর্তমান জানি, তোমার ভবিষ্যৎ জানি। আর তোমার ভবিষ্যৎ আমার সাথে আছে। Shut up! বন্ধ করো এই ড্রামা। তোমার তো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। তোমার মাথা খারাপ হয়ে গেছে। খুলে দাও আমাকে। এই, কি করছো তুমি? হ্যাঁ, এটা কি? রোশনি, দেখো, তুমি এটা ঠিক করছো না। না না রোশনি, না, দেখো, খুব খারাপ কাজ করছো তুমি। I'm sorry. আমি তোমায় আঘাত করতে চাইনি, কিন্তু আমি কি করব? তুমি আমায় জোর করলে। খুব খারাপ করলে তুমি। জ্ঞানী না হলে অজ্ঞানেও চলবে, কিন্তু ভালো তোমায় আমায় বাঁচতেই হবে। আমি তোমার অপেক্ষায় থাকবো।
রবি, ওর মুঠোটা খোলার চেষ্টা করো, দেখো কিছু পাও কিনা। স্যার, স্যার, এ তো অভিজিৎ স্যারকে ফোন করেছে পুরোপুরি আধ ঘন্টাও হয়নি, তাহলে এর আঙুলে তো শক্ত হয়ে গেল কি করে? রবি, ওর আঙ্গুল, ওর শরীর এই কারণে শক্ত হয়েছে যে ওর রিগার মর্টিস হয়েছে। আর রিগার মর্টিস তখনই হয় যখন মৃত্যু 3 ঘন্টা আগে হয়ে থাকে, কম করে 3 ঘন্টা আগে। তার মানে হলো এই মেয়েটির মৃত্যু 3 ঘন্টা আগে হয়েছে। অভিজিৎকে এই মেয়েটা ফোন করেনি, এই মেয়েটা ফোন করতেই পারে না। কিন্তু স্যার অভিজিৎ স্যারকে ফোন কে করতে পারে? সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে সচিন। প্রথমে খুনি এই মেয়েটাকে মেরেছে, আর তারপরে ওরই ফোন দিয়ে অভিজিৎকে এখানে কল করেছে। যখনই অভিজিৎ এখানে আসে, খুনি ওর মাথার পেছনে রড দিয়ে আঘাত করে, আর তারপরে এদের দুজনের ফোন দুটো ভেঙে ফেলে যাতে ওদেরকে আমরা ধরতে না পারি। আর তারপরে অভিজিৎকে এখান থেকে নিয়ে যায়। নিয়ে গেছে, কিন্তু কোথায়? স্যার, হ্যাঁ, বাইরে 2-4 জন লোককে জিজ্ঞেস করলাম, কেউ গুণাক্ষরেও কিছু জানে না। স্যার, হ্যাঁ, স্যার, এর কুর্তিতে এই লন্ড্রি ট্যাগ পাওয়া গেছে। একে লন্ড্রি। ব্যাস, এই লন্ড্রির থেকেই আমরা জানতে পারবো মেয়েটি কে আর অভিজিৎ কোথায়। এই বাড়িটা তো। স্যার, আমি লন্ড্রিওয়ালার কাছে খোঁজ করেছি, ওই মেয়েটা এখানেই থাকতো। স্যার, ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, স্যার, হ্যাঁ, এই মেয়েটাই, ঠিক বাড়িতেই এসেছি আমরা। ব্যাস, তাহলে একটা কাজ করো, এই বাড়িটার প্রতিটা কোণা ভালো করে চেক করো। নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবেই, আর সেখান থেকেই আমরা জানতে পারবো যে অভিজিৎকে কোথায় লুকিয়ে রেখেছে। স্যার, হ্যাঁ, কি হচ্ছে ফেডরিক? এই দেখুন স্যার, ড্রাগসের প্যাকেট। ড্রাগস? ড্রাগসটা কি নেয়? তোমায় হৃদ মাঝারে রাখবো। সরি স্যার, ভেরি ভেরি সরি। মনে হচ্ছে ভুল বাড়িতে চলে এসেছি, ভুল বাড়ি। আমি আসছি। ওয়ে, এটা তো আমারই বাড়ি। আরে, এটা তো আমারই বাড়ি। তোমরা আমার বাড়িতে কেন ঢুকেছ? কারা তোমরা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, তুমি কে? স্যার, আমি নিতিন। আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ স্যার। তুমি যদি কিছু না করে থাকো, তাহলে ড্রাগসটা তোমার বাড়িতে আসলো কি করে? কিভাবে এই ড্রাগস তোমার বাড়িতে এলো? এই, স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কার হয়ে কাজ করো তুমি? বলো। স্যার, আমি কাজই করি না। দেখ নিতিন, তুই যদি এক্ষুনি মুখ না খুলিস না, তাহলে আমার হাত কথা বলবে, বুঝেছিস? না স্যার, না স্যার, মারবেন না স্যার। আমি 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 সত্যি কথা তাহলে বলবো। বলো,
ড্রাগস তোমার বাড়িতে কিভাবে এলো? না স্যার, হ্যাঁ, ড্রাগস। ড্রাগস না স্যার, না স্যার, না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিছু জানি না এই সমস্ত তুমি ব্যাপারে। ড্রাগস বিক্রি করো, তাই না? হ্যাঁ, ড্রাগস বিক্রি করো না? আমি তো এখনো পর্যন্ত ড্রাগস ছুঁয়েই দেখিনি স্যার। আমার জন্য তো আমি আছি আর মদ আছে স্যার। আর তোর ওয়াইফ পূজা? পূজা, আরে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। তো তুই এটা নিশ্চয়ই জানিস যে তোর ওয়াইফ পূজা সে আর বেঁচে নেই। পূজা মরে গেছে? কোথায়, কখন? আর কিভাবে? তোর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একটু পরে দেবো, আগে আমাদের প্রশ্নের উত্তর তুই রে। কে পূজাকে মেরেছে? পূজাকে কে মেরেছে আমি কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ স্যার, গভীর রাতে ওকে ছাড়ার জন্য কেউ একজন আসতো স্যার। কে সে লোক? আমি ওর মুখ দেখিনি, ও কখনো গাড়ি থেকে নামতো না স্যার। আচ্ছা, তুই আর তোর ওয়াইফ পূজা অভিজিৎকে চিনতিস? অভিজিৎ? হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ স্যার, হ্যাঁ, ওই গভীর রাতে যে ছাড়তে আসতো ওটা অভিজিৎই হবে স্যার। এই, যখন তুমি দেখোইনি তাহলে কিভাবে বলছো যে সে অভিজিৎ ছিল? আমার মনে হয় স্যার এর নেশা এখনো কাটেনি। কাটিয়ে দেবো? না স্যার, না, আমাকে আর মারবেন না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি শুধু এইটুকুই জানি যে ওই পূজা টুকটাক পয়সার জন্য ছোটখাটো গন্ডগোল করতো স্যার। সেটা কিরকম? আমি কখনো জিজ্ঞেস করিনি স্যার, কখনো জিজ্ঞেস করিনি স্যার। ও আমাকে মদের জন্য টাকা দিয়ে দিত, তাই আমি ওর সাথে কোনো ঝামেলা করতাম না স্যার, কোনো ঝগড়াঝাটি নয় স্যার। ওয়াইফের হাত থেকে টাকা নেওয়া ছাড়া আর কিছু জানিস কি তুই? ও কোথায় যেত, কার সঙ্গে দেখা করতো, কিছু জানিস? হ্যাঁ স্যার, একবার যখন আমি নেশাতে ছিলাম না, তখন আমার ভেতরে স্বামী জেগে উঠেছিল, আমি ওর পিছু নিয়েছিলাম। ও ও নবী মুম্বাইয়ের বেলাপুরের মন্দিরের পেছনে গেছিল তাহলে স্যার। ওখানে কি জানতে পারলে? হ্যাঁ, তারপরে স্যার, তারপরে আমি একটা বিয়ার বার দেখতে পেলাম আর তোর ভেতরের স্বামী মরে গেল আর তুই মদ খেতে বসে পড়লি। স্যার মনে হয় এবারে সত্যি বলছে। হ্যাঁ দা, কিন্তু এই কেসের পরের ধাপ বেলাপুরেই হবে। অভিজিৎ, তো তুমি কি ভাবলে আমার ব্যাপারে, আমার ভালোবাসার ব্যাপারে? তোমার মাথা খারাপ হয়ে গেছে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছো না। আর যেটা তুমি ভাবছো ওটা শুধু শুধু তোমার পাগলামো। দেখো, তুমি আবার আমার সাথে একই রকম ব্যবহার করছো। তুমি ভালোবেসে কথা বলতে পারো না নাকি? আমার ভালোবাসাকে তুমি পাগলামি বলছো। তুমি দেখতে চাও, দেখতে চাও তুমি যে তোমায় ভালোবেসে আমি ঠিক কি করতে পারি? হ্যাঁ, দেখো দেখো, দেখো দেখো এসব। দেখো, শুধু তাই নয়, এই দেখো দেখো অভিজিৎ, তোমার নাম আমি নিজের হাতে লিখেছি। এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমি আমি ঠিক কতটা তোমায় ভালোবেসে ফেলেছি? তুমি কি চাইছো? আমি আমি শুধু এটুকু চাই, তুমি তুমি সিআইডি ফিআইডি ছেড়ে দাও। মানে আমরা নিজেদের টিম বানাবো আর
আর একসাথে দুজনে দোষীদের খুঁজে বার করব। তুমি জানো তুমি কি বলছো? মাঝখানে আমার কথা থামিয়ে দিও না। লুক, মাথা ঠান্ডা করে কথা শোনো। আমি তোমায় প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব। ও মাই গড, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব আর সারা জীবন একসাথে থাকবো। চুপ, একদম চুপ করো তুমি। এটা সম্ভব নয়, সম্ভব নয়। এইটা তোমার বন্দুক, তাই না অভিজিৎ? এই বন্দুক তো সব অসম্ভবকে সম্ভব করেছে, তাই না? আজও তাই করবে। কি করতে চাইছো তুমি? হ্যাঁ, গুলি করবে? তুমি ভাবতেও পারবে না অভিজিৎ যে একটা মেয়ে ভালোবাসলে ঠিক কত দূর যেতে পারে। কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো সাহসই নেই। চালাও গুলি, চালাও। স্যার, মন্দিরের আশেপাশের সব জায়গা চেক করা হয়ে গেছে। এই আশ্রমটাই বাকি আছে। এই কেসি মহিলা আশ্রম, পূজা এখানে কি করতে আসবে? সেটা ভেতরে গেলেই জানা যাবে। ম্যাডাম, আমরা সিআইডি থেকে আসছি। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সিআইডি? আমাকে কি প্রশ্ন করবেন? এই মেয়েটাকে চেনেন আপনি? এ তো পূজা, প্রায়ই আসতো এখানে বান্ধবীর সঙ্গে দেখা করতে। বান্ধবী? হ্যাঁ, রোশনি। ও এই আশ্রমেই ভর্তি ছিল, কিন্তু রোশনি ওর সঙ্গে দেখা করতে কখনোই চাইতো না। ও কখনোই ওর বান্ধবী পূজার সামনে আসতে চাইতো না। না, আমি দেখা করতে চাই না। আমি কখনো ওর সাথে দেখা করব না। ঘেন্না পাই ওকে আমি। আর এই ব্যাপারে হতাশ হয়ে পূজা প্রায়ই বাইরে বেঞ্চের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। এটাই অদ্ভুত ব্যাপার না, যেখানে রোশনি আর পূজা পরস্পরের বন্ধু, তাহলে রোশনি পূজার সঙ্গে দেখা করতে চাইতো না কেন? সেই তো আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে ওদের বন্ধুত্ব রিমান্ড হোমে হয়েছিল। রিমান্ড হোমে? আগে হ্যাঁ। স্যার, এই পূজা ড্রাগ প্যাডলার নয় তো? ওর বাড়ি থেকে কিন্তু আমরা ড্রাগস পেয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনার রোশনির ব্যাপারে কি কোনো বিশেষ কথা মনে পড়ছে? আমি বলতে চাইছি কোনো অদ্ভুত কোনো ঘটনা। রোশনি যখন কাউকে ঘেন্না করত তাহলে খুবই ঘেন্না করত, আর যদি কাউকে পছন্দ করত তাহলে খুব বেশি পছন্দ করত। তেমনি যেমন আপনাদের সিআইডির একজন টিম মেম্বারকে খুব পছন্দ করত। কার কথা বলছেন আপনি? ওনার নাম হয়তো অভিজিৎ। অভিজিৎ? হ্যাঁ, ওনার জন্য তো একদম পাগল ছিল। আর যখনই ওনার নামে কোনো কিছু পেপারে ছাপা হতো তখনই কেটে আর্টিকেলটা নিজের কাছে রাখতো। ও ওনার মতোই সিআইডি অফিসার হতে চাইতো। যখন আপনি জানতেন যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, তাহলে আপনি ওকে এখান থেকে যেতে কেন দিলেন? না, এখন ওর অবস্থা তো অনেক ভালো, আর ডাক্তারও বলেছে ও এখন সুস্থ, তাই আমরা ওকে যেতে দিয়েছি। রোশনি কোথায় গেছে? অ্যাড্রেসটা তো আমি ঠিক মতো জানি না, কিন্তু হ্যাঁ, পূজা এসেছিল ওকে নিতে, আর সঙ্গে একজন লোক এসেছিল, আর ও ওদের সঙ্গেই চলে যায়। এটা আপনি কি বলছেন? একটু আগে তো আপনি বললেন যে রোশনি পূজার সঙ্গে দেখা করতে চাইতো না, তাহলে ওর সঙ্গে গেল কিভাবে? হ্যাঁ, সেই সময় আমারও খুব অদ্ভুত লেগেছিল। কে ছিল এই লোকটা? সে তো আমি জানি না। দেখতে কিরকম? উনি খুব চটকদার পোশাক পরেছিলেন, গগলস পরেছিলেন, আর আর হ্যাঁ, উনি একটা সোনার চেন পরেছিলেন যাতে সোনার পেন্ডেন্টও ছিল, যাতে রনি লেখা ছিল। রনি? রনি নামটা শোনা লাগছে স্যার আমার। সরি স্যার, ক্লাব আপাতত বন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা 7টায় আবার খুলবে। জানি আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। একটা কথা বলো, এই তোমাদের যে ক্লাব রনি, রনি নামে কি আরো কোনো ক্লাব আছে? আর কোনো ক্লাব নেই স্যার, এটাই আছে। সন্ধ্যাবেলা এসে দেখবেন স্যার, ভিড়ে একদম ঠাসা থাকে, কোনো জায়গা থাকে না স্যার। আচ্ছা, আরো একটা কথা বলো,
লকেটের ওপর রনি যে লেখা থাকে এরকম লকেট পরা তুমি কাউকে দেখেছো? অনেক লোকই পরে আসে স্যার, ক্লাবের মেম্বার, পার্টনার সবাই পরে আসে। কোন কোন লোক এরকম লকেট পরে বলতে পারো? কোনো লিস্ট আছে ওদের? সেটা তো আমি বলতে পারবো না স্যার। হ্যাঁ, টিনা ম্যাডাম বলতে পারবেন। এই টিনা ম্যামটাকে? আমাদের বসের সেক্রেটারি স্যার। এ ক্লাবের মালিক কে? স্যার ওই দেওয়ান সাহেব। তোমার এই দেওয়ান সাহেবের কি দামি সানগ্লাসেস আর সোনার চেন টেন পরার শখ আছে? ঠিক ধরেছেন স্যার আপনি। আপনারা চাইলে ওনার ছবি দেখতে পারেন ওনার অফিসে। নিজের ছবি দেওয়ালে টাঙানোর খুব শখ দেখছি। হ্যাঁ, দয়া একটা কাজ করো, এর ফটো তোলো আর আশ্রমে পাঠিয়ে দাও। আর যদি এই সেই লোক হয় যে রোশনিকে নিয়ে গেছে, তাহলে ফটোর সাথে সাথে একেও ঝুলিয়ে দাও। আরে আপনারা কারা? আর কারোর অফিসে পারমিশন ছাড়া ঢুকে এসেছেন? আরে এসব কি করছেন আপনি? ছবি তুলে কোথায় নিয়ে যাচ্ছেন? ম্যাডাম ম্যাডাম, আপনি রাগ করবেন না, আমি না আপনারও একটা ছবি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি এইমাত্র একটা ছবি ইমেল করেছি আপনাকে। একটু দেখে বলুন তো একবার যে এই সেই লোক কিনা যে সেদিন রোশনিকে নিয়ে গিয়েছিল আশ্রম থেকে। ঠিক আছে, আমি এক্ষুনি চেক করে বলছি। স্যার, এটাই সেই লোকটা। সেই লোকটাই? বাহ রোশনি, বাহ! তোমার মতো নির্ভীক আর সাহসী মহিলা আজকাল তো আর দেখাই যায় না। তুমি আমার ফ্যান কি করে হবে রোশনি? এখন থেকে তো আমি তোমার ফ্যান হয়ে গেছি। এটা এটা তুমি কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। এই এই তোমার স্টাইল, তোমার পোশাক একজন সিআইডি অফিসারের মতোই তো লাগছে। আর তুমি তুমি আমার আর আমার কাজের ব্যাপারে সবকিছু জানো। তোমার থেকে বড় পার্টনার আমি আর কি করে পাবো? তুমি সিআইডি ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেব, একদম ছেড়ে দেব। অ্যাকচুয়ালি আমি তো নিজেই ছাড়তে চাইছিলাম। রোশনি, আমি সিআইডি ছেড়ে দেব। আমি বিশ্বাস করতেই পারছি না যে তুমি রাজি হয়েছো। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা মানে? জানো এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কোনটা? একজন জীবিত মানুষকে গুলি করা। তুমি সেই পরীক্ষায় পাশ করে গেছো রোশনি। এখন আমরা শুধু আমাদের একটা টিম বানাবো, যেখানে শুধু তুমি থাকবে, আমি থাকবো, শুধু আমরা দুজন। আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমায় কি করে বলি যে আমি কতটা খুশি হয়েছি। আমিও খুব খুশি, খুব খুশি রোশনি। রোশনি, এই খুশিকে তো আমাদের সেলিব্রেট করা উচিত। ইয়েস, হ্যাঁ, আমি শ্যাম্পেন নিয়ে আসছি। অভিজিৎ, তুমি সত্যি বলছো তো? ব্যাস, সেটাই একটা সমস্যা তোমাদের। তোমরা কখনো বিশ্বাসই করতে চাও না। সরি, এখনই আসছি।
হ্যাঁ সচিন, কি জানতে পারলে? স্যার আমি চেক করেছি, বিগত বছরগুলোতে দেওয়ান নামে কোনো লোকের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। দেওয়ানের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই? সেটা কিভাবে সম্ভব? স্যার যতগুলো মুখ সামনে এসেছিল তাদের মধ্যে কোনো মুখই ওর সাথে ম্যাচ করছে না। একটা কাজ করো সচিন, যে কজন লোক আছে ওদের সবার মুখের ওপর দেওয়ানের মুখের মতো গোপ, দাড়ি, গগলস, ভুরু সবকিছু লাগিয়ে দেখো, দেখো কোনো ফেস ম্যাচ করে কিনা। স্যার শ্রেয়া, তুমি কি পেয়েছো? স্যার কিচ্ছু না, প্রত্যেক কটা ফাইল চেক করলাম, এই নামের কোনো লোকের কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। না 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 না, এটা হতেই পারে না, কোনো না কোনো রেকর্ড থাকবেই ওর। স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, মাই গড, কি হলো স্যার? আরে এ তো কেদার। কেদার অভিজিৎ 4 বছর আগে স্মাগলিং এর কেসে একে ধরেছিল, 5 বছরের জেলও হয়েছিল। 3 বছরের মধ্যে ও ছাড়াও পেয়ে গেছে, আর তারপর থেকে ও কোথায় আছে কেউ কিচ্ছু জানে না। আর জানতে পারবেই বা কিভাবে? কিভাবেই বা জানতে পারবে? এই কেদার দেওয়ান সেজে রনি ক্লাব চালাচ্ছে, হয়তো অভিজিতের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জাল বিছিয়েছে। তার মানে অভিজিৎ স্যারের প্রাণ সংশয় আছে। এদিক যতক্ষণ আমরা আছি অভিজিতের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, জেনে রেখো। এই কেদারের সমস্ত আড্ডার খবর নাও, দেখো কোন গর্তে ঢুকে বসে আছে। বল অভিজিৎ কোথায়, বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তোকে আগে বলেছিলাম না ওকে ছেড়ে কোথাও যাবি না, বলেছিলাম কি না? আমি ওকে একা ছাড়িনি, ও আমাকে ঠকিয়েছে। আমি তো ওকে এখানেই বেঁধে রেখে গেছিলাম। বেঁধে গিয়েছিলিস? বেঁধে গেলে ও গেল কোথায়? অনেক কষ্ট করে তোকে বোকা বানিয়ে ওকে এখানে টেনে এনেছিলাম। কি? আমাকে বোকা বানিয়ে? হ্যাঁ, তোকে বোকা বানিয়ে। কেননা যখন আমি জানতে পারলাম যে তুই অভিজিতের প্রেমে পাগল হয়ে আছিস, সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে অভিজিতের ওপর প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। ওর জন্য আমার সমস্ত ব্যবসা নষ্ট হয়ে গেল, সাজা হয়েছিল আমার, 3 বছর জেলে পড়ছিলাম আমি, আর তুই আমার সমস্ত প্ল্যান চৌপাট করে দিলি। এখন আর তোকে কোনো কাজে লাগবে না, আর তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, আর তাই তোকে এবার মরতে হবে। না দেবান না, তুমি এটা করতে পারো না, প্লিজ। তুমি 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 আমায় মারতে পারো না। অভিজিৎ, একবার জেলে পাঠিয়েছি, তাও তোর পেট ভরেনি? কোথায় যাচ্ছিস? কেদার ওরফে দেওয়ান, কি ভেবেছিলে তুমি? নাম বদলে তুমি আমাদের চোখে ধুলো দিতে পারবে? আর অভিজিৎ স্যারের উপরে বদলা নিতে পারবে? হ্যাঁ, হ্যালো, ছি, তুমি আমায় এভাবে ঠকালে।
আমি তো তোমায় ভালোবেসেছি। শ্রেয়া, একে আশ্রমে নিয়ে যাও। না চলো না চলো। অভিজিৎ তুমি এটা কি করে করতে পারো? কেন করলে আমার সাথে? তাহলে বলো কেন করেছো তুমি এসব? পূজা আমার সাথে ড্রাগসের ব্যবসা করত। আর একদিন যখন আমি পূজার সাথে রোশনির সঙ্গে দেখা করতে গেলাম, তখন আমি জানতে পারলাম যে ও অভিজিতের জন্য পাগল। ব্যাস, তারপরে আমার উদ্দেশ্যের জন্য ওকে কাজে লাগালাম। রোশনি অভিজিৎকে ফোন করেছিল, ওকে ডেকেছিল সাহায্যের জন্য। আর যখন অভিজিৎ ওখানে পৌঁছে যায়, তখন তুমি ভাবলে যে তুমি সাকসেস হয়েছো, তুমি অভিজিতের ওপর তোমার প্রতিশোধ নেবে, তাই তো? ভুলে গেছিস এর আগের বার স্মাগলিং এর জন্য 5 বছরের জন্য জেলে পাঠিয়েছিলাম তোকে। ড্রাগসের বেআইনি ব্যবসা করার জন্য আর একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করার অপরাধে তোমার কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই। নিয়ে চলো একে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.